আমি এবং আমার আব্বা আম্মা আমরা ফ্যামিলি সবাই মৃত্যুর হুমকিতে আছি। মূলত এর মা হয়েছে দেহ ব্যবসায়ী। এর মা সৌদি আরবে থাকতো। এর মা জর্ডানো থেকে আইছে, বুঝতে পারছেন। এর মার স্বামী আছে, বর্তমানে স্বামী আছে, আমি জানতাম না। এর মার স্বামী হচ্ছে রাফান ফুফাতো ভাই। এর সংসার আছে। এর মা যে জর্ডান থাকতো, জর্ডান থেকে একটা ঘর বানাইছিল বাড়িতে। ওই ঘরে এখনো এর আগের স্বামী ঘুমায়। এর মেয়ে আছে, বিয়ার উপযুক্ত এত বড় মেয়ে আছে, বুঝতে পারছেন। ওই মেয়ের দিয়ে ও দেহ ব্যবসা করা, প্লাস এও দেহ ব্যবসা করে, প্লাস দেহ ব্যবসা করে না। এর মার অনেক সিন্ডিকেট। এর মা দেহ ব্যবসার যত মেয়ে আছে সুনামগঞ্জ আবাসিক হোটেলে, সিলেট আবাসিক হোটেলে এর বিশাল বড় লিঙ্ক আছে। ওই লিঙ্কের মাধ্যমে মেয়ে সাপ্লাই করে। হ্যাঁ, আর এইগুলাই আমার মেয়ে জাইনা ফেলছে। আর এর তো জাইনা ফেলছে শুধু, এর তো শুধু দেখছে যে বাসাতে যারা আসতো এরা, বাবা তোমাদের বাসায় কে আসতো? খাটের ভিতরে আম্মুর সাথে কে থাকতো? ওকে বলতে দেন, আপনি শিখান। বলো, তুমি কি বলতে চাও বলো। বলো। তোমার আম্মু কে? তোমার আম্মু কি করতো বাবা, বলো একটু। হ্যাঁ, তোমার আম্মুর চোখ দূরে নিয়ে যাইতো। কে নিয়ে যাইতো? আঙ্কেল। তোমার আঙ্কেলরা যখন বাসায় আসতো তখন কি তোমার আম্মু তোমার মারতো? হ্যাঁ, কেন মারতো বাবা? আঙ্কেলদের সামনে না যাইতে বলতো, তুমি গেলে মারতো। বাবা শুনো শুনো, এদিকে তাকো, এনে ভয় পাও, এনে কেউ তোমাকে মারবে না, এনে সবাই আঙ্কেল। তুমি তোমার আম্মুর কাছে থাকতে চাও না তোমার বাবার কাছে থাকতে চাও? কার কাছে বাবা বলো। কার কাছে? আমার সাথে। তুমি কি আব্বুর সাথে থাকবা না আম্মুর সাথে থাকবা? আমার সাথে। তোমার আম্মু ভালো না পচা বাবা? তোমার আম্মু পচা। বাসায় তোমাদের বাসায় আঙ্কেল আসতো? হ্যাঁ, আম্মুর সাথে কে থাকতো? আঙ্কেল। ভাই, এই মহিলার সাথে আপনার বিয়ে কিভাবে, কোথা থেকে হয়েছে? এর সাথে আমার পরিচয় সৌদি আরব তাবুক শহরে। তাবুক শহরে বাসা বাড়িতে কাজ করতো। আমি ফুড ডেলিভারির কাজ করতাম। আমার নিজের গাড়ি ছিল, ফুড ডেলিভারি কাজ করতাম। মূলত ফুড ডেলিভারি কাজ করতে যায় এর মার সাথে আমার পরিচয়। পরিচয় হয়, এক পর্যায়ে এর মা আমার নাম্বার রাখছিল। নাম্বার রাখা কইছিল যে আমার কফিলটা ভালো না, আমার অন্যায় অত্যাচার করে, আপনার নাম্বারটা দিয়ে যান। আমার কফিল যদি বেশি বিরক্ত করে আমি আপনারা ফোন দিলে আপনি আমারে নিয়ে পুলিশের কাছে দিয়ে আইন, আমি বাংলাদেশে চলে যাবো। তো ওই আমি নাম্বারটা দেওয়াতে আমার জীবনে কাল হইয়া দাঁড়াইছে। এক পর্যায়ে আমারে ব্ল্যাকমেইল করছে, কান্নাকাটি করে কইছে অসহায় এতিম, বাবা মা নাই। হ্যাঁ, এর বাইরে বিয়া শাদী করে যে যার পথে আছে, এর কেউ খোঁজ খবর নেয় না। এই কারণে সৌদি আরবে আইছে। তো এর কথা শুনা, এর কান্নাকাটি দেখে পরে আমি বলছিলাম যে আমি আপনার দায়িত্ব নিব। আপনি কি আমার আমার কাছে বিয়ে বইবেন? যদিও আপনি আমার তো বয়স অনেক বড়, ইসলামে তো জায়েজ আছে বয়সে বড় মেয়ের বিয়ে করা যায়। এর মা খুব খুশি হয়েছিল, কইছে আপনার পায়ের তলে যদি আমার ঠাই দেন সারা জীবন আপনার পাও দিয়ে পানি খামো, এরকম ভাবে বলছে। পরে আমিও কইছি দেন, কোনো সমস্যা নাই, আমি আপনার দায়িত্ব নিব। 4টা ভাতের লেগে আপনি মহিলা মানুষ সৌদি আরবে পড়ছেন, আত্মর মারির খাওয়ান যান, আমি মাইনুদ্দিন আপনার খাওয়ানোর দায়িত্ব নিলাম। এটা বইলা ভাই আমি এর কপিলের সাথে কথা বলে ফাইনাল এক্সিটে বাংলাদেশে পাঠাই দিই। পাঠানোর পরে আমি আপনার সৌদি আরব থেকে ছুটি নিয়ে বাংলাদেশে আয়া কুমিল্লা দায়রা জজ কোর্টে কুড়ের মাধ্যমে বিয়ে করি। বিয়ে করে আমি 2 মাস 10 দিন ছিলাম, আমার আরাফা পেটে আইছে, আমি সৌদি আরব চলে যাই। সৌদি আরব চলে যাওয়ার পরে 2022 সালে একটা বিশাল ভয়াবহ বন্যা হয়েছিল সিলেট, সুনামগঞ্জ। এর মা তখন সিলেটে আসছিল, কারণ আমার আব্বা আম্মারে আমি জানাই নাই। আমার আব্বা আম্মা মাইনা নিত না, কারণ এর মা আমার থেকে বয়সে 10 বছরের বড়, কিভাবে মাইনা নেয়। তারপরে আমি এর মারে সিলেট শহরে রাখছিলাম। মূলত ওই জায়গাতেই হ্যাঁ এইসব করতো, আমি জানতাম না। ভয়াবহ বন্যা যখন হয়েছিল তখন আমি সৌদি আরবতে চলে আসি, ছুটি লাগাই ইমার্জেন্সি। আয়া এর মারে পানির ভিতরে আমি এই বুক পানি ব্যাঙ্গা উদ্ধার করি। উদ্ধার করে পরে বলছি কই যাইবা, আমার বাপ মারে তো আমি জানাই নাই। আর তোমার এখন গর্ব ডেলিভারির সময় সুনামগঞ্জ চলে আসো। আমার বাইরের কাছে আমি যোগাযোগ করছি। পরে এক পর্যায়ে আর বাইরের কাছে যাই। যাওয়ার পরে আমার অ্যাকাউন্টে 13 লক্ষ টাকা ছিল। 13 লক্ষ টাকা থেকে 11 লক্ষ টাকা তুললা এর ভাই ইউসুফের হাতে আমি দিই। দিয়া বলছিলাম যে আমার এই মেয়ের ভবিষ্যৎ, আমি তো সৌদি আরব চলে যাবো, আমার তো জায়গা জমি নাই, যদি আমার মা না মানে, বাবা না মানে আমরা এই বিয়ে, আমার সন্তান হয়ে গেছে, তাহলে আমার বাচ্চা ডিরে নিয়ে ভবিষ্যতে আমি কই থাকবো। তো এক পর্যায়ে যে আপনারা যদি ভালো জায়গা জমি পান আমার জন্য রাখেন, কইছে ঠিক আছে। টাকা এর মার কাছে, এর মামুরার হাতে আমি বুঝাই দিয়াই, বুঝতে পারছেন তো। যে এই কথা এই কাজ, আমি চলে যাই সৌদি আরবে 2 মাস 10 দিন থাইকা। যাওয়ার পরে সৌদি আরবে যায় আমার আম্মারে আমি আরাফার ছবি পাঠাই, কইছি যে আম্মা
দেখো তো এই বাচ্চাটা কিরকম, আম্মা তো খুব এরকম বাচ্চা তো আমি দেখছি না, খুব সুন্দর। পরে আমার আম্মা এক করে দেখো সত্যি করে কত চেহারা ব্রুডি দি তোর মতোই, ব্রুডি দি তোর মতোই, এই বাচ্চাটা কার কত করে। আমি বললাম আম্মা আমি আমার মেয়ে আমি বিয়ে করে লেছি। এক পর্যায়ে আমার মা মাইনা নিছে। ওকে। আপনার বয়সে বড় জানা সত্ত্বেও আগে বিয়ে ছিল তার, তাই না? হ্যাঁ, তারপরে না না, এর যে আগে বিয়ে হয়েছিল এটা আমি জানতাম না। হ্যাঁ কইছিল হ্যাঁ বিয়ে বসে নাই, হ্যাঁ বিয়ে বসে নাই, হ্যাঁ গরিব মানুষ, হ্যাঁ বাবা মা নাই। হ্যাঁ, তো হ্যাঁ আপনার হ্যাঁ বাইরে হ্যাঁ কোনো খোঁজ খবর নেয় না, যার কারণে কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা এখন বর্তমানে সমস্যা হয়েছে আমার টাকা পয়সা আত্মসাৎ করছে, বুঝতে পারছেন? সৌদি আরবকে আমার ভিসাও ক্যান্সেল করাইছে, ক্যান্সেল করাইয়া আমি এক পর্যায়ে আউটপাস নিয়ে আইতে হয়েছে। আমার কফিলের লগে যোগাযোগ কইরা, মানে কফিলের সাথে উল্টাপাল্টা কথা বইলা আমি খারাপ আমি ভালো না এটা সেটা বইলা আমার কফিলটা দিয়া আমারে এক ধরনের টার্মিনেট করাইছে, নিষেধাজ্ঞা ফালাই দিছে। নিষেধাজ্ঞা ফালাইয়া পরে আমারে কইতাছে তুমি বাংলাদেশে চলে আইও, তুমি তো টার্মিনেট হইছো। পরে আমি কইলাম আরে টার্মিনেট হতে কি হইছে, আমার তো বৈধ হওয়ার সুযোগ আছে, আমি বৈধ হমু। পরে কয় না তুমি বাংলাদেশে চলে আইও, আমার কাছে যে টাকা আছে তুমি যে টাকা দিছো এই টাকা দিয়া ঢাকা তুমি একটা গাড়ি কিনবা, গাড়ি কিনা ওভার পাঠাও রাইড শেয়ারিং করবা, তুমি তো ওভার পাঠাও রাইড শেয়ারিং করতে পারবা, তুমি তো ড্রাইভিং জানো। পরে এর কথা শুনে আমি রিয়াদ দূতাবাসে যাই আউট পাস নিয়ে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে চলে আই 2025 সালের সেপ্টেম্বরের 5 তারিখে। আসার পরে এর মাস শুরু হয়েছে সিন্ডিকেট, মানে টাকা দিব তো দূরের কথা, আমার লগে ঝগড়াঝাটি উল্টাপাল্টা, এর মেজাজ খুব খারাপ। আসার 15 দিন পরে এক পর্যায়ে আমার কি বলে আমার পেটে সন্তান। পরে আমি বললাম তোমার পেটে সন্তান হয় কিভাবে, আমি তো আসার সময় তোমার এই জায়গায় আমি বেবি মানে ওই যে আপনার এটা ফেমিকন কয় না, ফেমিকন নিয়ে গেছি 2 প্যাকেট। আমি বললাম যে আমি 2 প্যাকেট ফেমিকন নিলাম, তাহলে এই ফেমিকন কি তুমি খাও নাই? খাইছি, ফেমিকনে কাজে আইছে না। আমার পেটে সন্তান এক পর্যায়ে 1 মাসের মাথায় যাইয়া আল্ট্রাসাউন্ড কইরা আমারে কয় আমার ছেলে হইব। আমি কি তুমি কি বলো? ছেলে হইব? কয় ডাক্তারে কইছে বাচ্চার হার্টবিট ভালো। আচ্ছা আপনারা তো এনে সবাই শিক্ষিত, 1 মাসের বাচ্চার কি হার্টবিট বোঝা যায়? আপনারা বলেন বোঝা যায় না। আমি গাইনি ডাক্তারের সাথে কথা বলছি, গাইনি ডাক্তার বলছে না 1 মাসের বাচ্চার হার্টবিট বোঝা যায় না। এক পর্যায়ে এর মার সাথে আমি রাগারাগি কইরা চলে যাই বাড়িতে। বাড়িতে চলে যাওয়ার পরে এর মায় আমরা বাড়িতে আসি, আসার পরে আমরা নবীনগর, আমার বাড়ি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, আমরা গ্রামের নাম হচ্ছে মোল্লা, আমাদের বাড়ির নাম মোল্লাবাড়ি। তো এর মারে আমি নবীনগর সরকারি হসপিটালে নিয়ে যাই আল্ট্রাসাউন্ড করানোর জন্য। পরে আল্ট্রাসাউন্ড সরকারি হসপিটালে করে নাই, পাশে একটা প্রাইভেটে করছি। সরকারি একটা ডাক্তারের রিপোর্টটা দেখাইছি, রিপোর্টটা দেখানোর পরে উনা বলতেছে বাচ্চাটা তো আগস্টের 1 থেকে 7 তারিখের ভিতরে, আমি আসছি সেপ্টেম্বরের 5 তারিখে, তো বাচ্চাটা তো আগস্টের 1 থেকে 5 তারিখ বা 7 তারিখের ভিতরে হইবে। এক পর্যায়ে এর আম্মুর সাথে আমার রাগারাগি, পরে এক পর্যায়ে রাগারাগি হওয়ার পরে এই আমি আমার বাড়িতে তাই এর মা এই জায়গায় তাহে। তো এই রাগারাগির ভিতরে এক পর্যায়ে আপনার এই যে দেহ ব্যবসা করে, তো আরাফারে আমি রাগ করে আমার কাছে নিয়ে আইছি আমরা বাড়িতে আনার পরে। পরে এ আমারে বলে আব্বু তুমি কেন যাও না আম্মুর কাছে? পরে আমি বললাম বাবা তোমার আম্মুর সাথে আমার ঝগড়া হয়েছে। তো তুমি যাও না, আঙ্কেলটা যায় কেন বাসায়? পরে আমি বললাম মা এটা কি বলো, আঙ্কেল কোথায় থেকে আঙ্কেল? তো আঙ্কেল তো আসে, একটা আঙ্কেল আসে, 2টা আঙ্কেল আসে, 5টা আঙ্কেল আসে। তো আম্মু তো আঙ্কেলদের সাথে ঘুমায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি বলো মা? কহ তুমি যেই খাটে ঘুমাও আঙ্কেলরা তো ওই খাটে ঘুমা। আম্মুরে মারে আঙ্কেলরা, আমি কিভাবে মারে? আমি যদিও ছোট বাচ্চা, আমার আত্মীয় স্বজন সবাই দেখবো, আমার ইজ্জত নাই আর কি আছে। কয় আঙ্কেল আম্মুর উপরে একটা মারে, তা আপনারা বুঝানেন কেমন মারা মারে। তো কয় আঙ্কেলরা আম্মুকে চোখ ধইরা আমার কাছ থেকে নিয়ে যায়, যখন আমি যাই আমাকে আম্মু মারে, আঙ্কেলরা মারে। বাবা তোমাদের বাসায় কে আসতো? তোমার আঙ্কেলরা এসে কি করতো? আচ্ছা, ওইটা বাদ। আপনার এখন বর্তমানে কি হয়েছে জানেন? বর্তমানে হেরামুরে আমি ডিভোর্স দিয়ে দিছি গত মাসে, বুঝতে পারছেন? এক পর্যায়ে রাগারাগি এরে আমি অনেক বুঝাইছি, দেখো আল্লাহর পথে ফিরে আয়ো, তুমি মুসলিম আমি মুসলিম, আমি মাইনুদ্দিন 11 বার উমরা করছি, তুমি সোহানারে 2টা উমরা করাইছি। দেখো আমি যদি যাই না হই না তোমার মতো দেহ ব্যবসায়ী কেলে হবে সংসার করি, আল্লাহর গাইবি আজাব আমার মাথার উপরে আইব। তুমি আল্লাহর পথে ফিরে আয়ো, তোমারে আল্লাহ নিশ্চয় তোমারে রিজিক দিব। দেখো তুমি যদি আমার টাকা নাও দাও আমার কোনো আপত্তি নাই, আমার 2টা বাচ্চারে মুহের দিকে চাই, তুমি আল্লাহর পথে ফিরে আয়ো। আয়ো আমরা ঢাকা চলে যাই, ঢাকা চলে যাই ফুড পান্ডার হোম কিচেনের বিজনেস করি। হ্যাঁ আমি তো রান্না বান্না সবই পারি,
বাসার ভিতরে ফুড পান্ডা হুমকি চিনের বিজনেস করবো, হ্যাঁ তুমি আমার সাথে থাকবে, এই কথার মানে কি স্যার বুঝতে পারছেন? এই কথার মানে হয়েছে এই জন্য আর খারাপ কাজে না যায়, আমার চোখের সামনে তাহে বাসার ভিতরে বিরিয়ানি, আপনার ওই যে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা রেডি বেসবো, হেরমা আমার সাথে সাহায্য করবো, আল্লাহ হালাল পথে রিজিক দিব, এর আর এই খারাপ কাজে যাওয়া লাগবো না, আমি সবকিছু জানি না বলছি। এই রাজি হয়, একবার রাজি হয় আবার পোল্টি মারে, এর বাইরা হুমকি দেয়, এর বাইরা এর মারে জিম্মি করে রাখছে। যদিও এর মা একবার আমারে কইছিল, দেখো আমি তো আইতে চাই কিন্তু পারতাছি না, তুমি এক কাজ করো, তুমি ঢাকা চলে যাও, ঢাকা চলে যাও, ঢাকা যায় তুমি তোমার গাড়ি চালাও, আমার এনে বাসা বাড়ির খরচ দাও, আমি এই জায়গায় থাকি। পরে আমি কইলাম এটা কিভাবে হইব, তুমি এই জায়গায় আমি ঢাকা, তাহলে তো আমার বিদেশি ভালো। ওই বাচ্চার কি অবস্থা এখন, যে বেবি ছিল পেটে? ও ওইটারে হ্যাঁ নষ্ট করে ফেলছে। যখন আমি ওই যে ব্রাউনবাড়িয়া নবীনগর আমরা প্রাইভেট হসপিটাল আইন না, ডাক্তারে যখন আমারে বললো এই বাচ্চা 1 আগস্ট থেকে 7 আগস্টের ভিতরের, তো আমার পাসপোর্টে তো আপনার ওই যে ইমিগ্রেশনের সিল আছে, ইয়ার আরবিয়ার সিল আছে। ওই বাচ্চারা ওই যে পরকিয়া করতো, দেহ ব্যবসা করতো, এটা মূলত ও বাইরের মানুষেরই হইব, আমার বাচ্চা হইব কিভাবে? আমি আসছি সেপ্টেম্বরের 5 তারিখে, আর এর পেটে বাচ্চা ছিল আপনার আগস্টের 5 থেকে 7 তারিখের ভিতরে, আলট্রাসাউন্ডের ডাক্তার যেটা বলছে। পরে এক পর্যায়ে এর আমি কইছি তোমার ডিএনএ টেস্ট করামু, তুমি কোথাও যাইবা না, এই বাচ্চা নষ্ট করবা না। এখন প্রেস ক্লাবে কেন আসছে? প্রেস ক্লাবে আছি, আমার বাচ্চাটা আমি এবং আমার পিতামাতা হুমকির মুখে আছি। তারা হুমকি দিচ্ছে। এর মা সুহেনা, এর মামা ইউসুফ, মূলত এর মামা ও এই সিন্ডিকেটটা, বড় সিন্ডিকেটের মূল হোতা এর মামা ইউসুফ। এই মূলত সুনামগঞ্জের ভিতরে দেহ ব্যবসা, ইয়াবা ব্যবসা, গাঁজা, মদ, হিরোইন যা আছে সব মূলত হ্যাঁ, হের বন্ধুর নাম হচ্ছে বাপ্পি, হ্যাঁ খুব দাপটশালী মানুষ সুনামগঞ্জের। বর্তমানে হ্যার একটা হাতের ভিতরে বেন্টিস লাগানো আছে, আমার মোবাইলের ভিতরে এদের ছবি আছে, প্রমাণ আছে, দেখেন আমার মোবাইল দিয়ে মা আছে ভেঙে ফেলছে, এর ভিতরে প্রমাণ আছে দেখা এ আমার মোবাইল দিয়ে ভেঙে লাইছে, বুঝতে পারছেন? ভেঙে কো যা এখন তুই যেটা করবি এরা কর যায়, বুঝতে পারছেন? তারপরে আরাফারে রেখে দিতে চাইছিল দূর কইরা, আরাফা আমারে কইছে আব্বু তুমি আমার সাথে নিয়ে যাও, আম্মু তো আমাকে মেরে ফেলবে। পরে এক পর্যায়ে আমি আরাফারে নিয়ে কিছু আপনার লোকজনের সহযোগিতা নিয়ে ব্যাগটা নিয়ে আমি কইছি যে আমার বাচ্চারে মাইরা লাগবে, আপনারা আমার উদ্ধার করেন, কোনো মতে আমার বাসে তুলে দেন। পরে আমি বাসে উঠে আয়া পড়ছি, আমার পকেটে টাকাও ছিল না, পকেটের টাকাটি কাইরা রেখে দিছে মানি ব্যাগের টাকা। পরে আব্বার কাছ থেকে আমি 1000 টাকা নিছি বিকাশে, নিয়ে মূলত আমি ঢাকা চলে আসছি। কেন চলে আসছি? আমার আব্বা আমার মৃত্যুর হুমকি, কালকে রাতেও আমার আব্বারে এর মামা ইউসুফ, আমির হামজা, মান্না, সাথে একটা ছেলে আছে মুজামেল, এর নাম মুজামেল, আর একটা নাম আছে তায়েফ উরুফে তায়েফ, মুজামেল তায়েফ, হ্যাঁ চোখগুলা বড় বড়, হ্যাঁ সুন্দর মোটাগাটা, হ্যাঁ হুমকি কেন দিচ্ছে আপনাকে? মাইরা লাইবো, কেন মারবে? মাইরা লাইবো। ওই যে আমি যে জান্না লাইছি এরা দেহ ব্যবসা করে, হেরা যে খারাপ কাজ করে এটি আমি জান্না ফেলছি। আমি এর মারে কইছিলাম যদি তুই আল্লাহর প্রতি ফিরা না আস, তুই মনে রাখিস আমার 11টা উমরার কসম, ইনশাআল্লাহ বিজনিল্লাহ আমি তোর দেহ ব্যবসার শিকড় উঠাইলাম। এই কথা কওয়ার পরেই দেখেন আপনারা আমার এই হাতগুলা ঠিক আছে, আমার এই হাতটা ঠিক নেই, আমার এই আঙ্গুলটা ভেঙ্গা ফেলছে, আমার এই আঙ্গুলটা ভেঙ্গা ফেলছে কারেনিয়া, মুজামেল, বাপ্পি, তারপরে এর ভাই মান্না, আমির হামজা, ইউসুফ আয়ে নাই। ইউসুফ মূলত হেরারে লিক দেয়, বুঝতে পারছেন? আপনার ওয়াইফ কি সৌদি আরবে দেহ ব্যবসা করতো? সৌদি আরবে থেকে? সৌদি আরবে দেহ ব্যবসা করতো কিনা জানি না, বাসা বাড়িতে কাজ করতো, কিন্তু আপনার হ্যাঁ জর্ডান থেকে এসে হ্যাঁ পাসপোর্টের ভিতরে জর্ডানের ভিসা লাগাই না। আমি আরে কইছিলাম যে তুমি তো সৌদি আরব আসিলা কইছা, কিন্তু তোমার পাসপোর্টে জর্ডানের ভিসা কেন? তখন হ্যাঁ এই পুরান পাসপোর্টটা হ্যাঁ টাইনা সিরা ফালাই দিছে, এবং নতুন পাসপোর্টও টাইনা সিরা ফালাই দিছে। নতুন পাসপোর্টটার যে মূল কপিটা আমার এই জায়গায় আছে, আমার এই ব্যাগের ভিতরে আছে, আপনারা যদি চান এটা যাচাই করতে পারবেন। পাসপোর্ট নাম্বার টিপ দিলে আর পুরানো কয়টা পাসপোর্ট আছিল সবই তো বাইরে আইব, যে কোন পাসপোর্টে কয়টা ভিসা লাগাই না আছে, প্রশাসন চাইলে সবই বাইর করতে পারবো। এখন বর্তমানে দেখেন আমি আরে গত মাসে ডিফল্ট দিয়ে দিছি, এত আমার টাকা পয়সা আত্মসাৎ করছে, আমার সৌদি আরব তা নাইলো যে আমার গাড়ি কিনবো, আমার টাকাগুলা ফিরিয়ে দিব, আমি গাড়ি কিনা উবার পাঠাও, রাইড শেয়ারিং করবো, আসার পরে আমার টাকাও দিব। ডিভোর্স দিয়ে দিয়েছে। গত এখন মাস তো বাচ্চা দায়িত্ব কার? আপনি সরকার তো তার মার কাছে দিয়ে দেবে। সরকার যদি মার কাছে দিয়ে দেয়, আমার মেয়েটিরে তো খারাপ বানাই লাগবে, এই তো মূলত দেহ ব্যবসা করে। আর আপনারা জানেন যে এই নিজেই বলছে যে এরার বাসায় আঙ্কেল আসতো, হ্যাঁ তো আঙ্কেল আসতো, আমার বাচ্চা যদি এই ছোট্ট একটা মেয়ে 4 বছর 4.5 বছরের মেয়ে যদি দেখে মা এরকম কাজ করতেছে ছেলেদের সাথে বাসার ভিতরে, তাহলে এত এডি দেখে এডি শিখবো, তাহলে আর ভবিষ্যৎ তো অন্ধকার। এটা তো আমার সন্তান, আপনারা দেখেন চেহারা, হয়তো আমি টেনশনে আমার চেহারা খারাপ হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন আমার চোখের ভ্রু আর আমার মেয়ে আরাফার ভ্রু দেখেন সেম, যদি আমি টেনশনে এরকম হয়ে গেছি,
কারণ আমি চাইতেছি না আমার বাচ্চারে এর কাছে আমি ফিরিয়ে দিতাম। আমার আরেকটা মেয়ে আছে আরিফা, আরিফা হচ্ছে 2024 সালে 21শে ফেব্রুয়ারির দিন আরিফা জন্মগ্রহণ করছে, বুঝতে পারছেন? আরিফা বর্তমানে হের কাছেই আছে, কারণ আরিফা তো বুকের দুধ খায়। আরিফারে তো আনলে আমি 2 বাচ্চা নিয়ে ঢাকা কিভাবে আমু ব্যাগ নিয়ে, যার কারণে হ্যাঁ চাইছিল আরিফারে ও মাইরা লইতো, হ্যাঁ ও মাইরা লইতো। যে বাচ্চা নষ্ট করেছেন ওই বাচ্চা কি এই যে বাচ্চা আছে আরেকটা তার আগের ঘটনা না পরের ঘটনা? পরের ঘটনা, এটা এইবারের ঘটনা, 2025 সালের আগস্টের ঘটনা। আগস্টে মূলত এ অবৈধ সন্তান পেটে ধারণ করছে, বুঝতে পারছেন? অবৈধ সন্তান ধারণ কইরা এটা নতুন একটা সিন্ডিকেট সাজাইতে চাইছিল যে বাচ্চাটা আমার। যখনই আমি সন্দেহ করছি, সন্দেহ কইরা এই পরীক্ষা কইরা বাচ্চার হার্টবিট ভালো, 1 মাসের বাচ্চা। পরে আমি কই হ্যাঁ 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 শুনেন, এই যে গত মাসে আমি তো এর ডিভোর্স দিয়ে দিছি, ডিভোর্সের পেপারে পাইছে না, পাওয়ার পরে এর কাবিন ছিল আপনার 1,50,000 টাকা, এর আমার 50,000 টাকা ক্যাশ দেওয়া আছে, বাকি 1 লক্ষ টাকা এই চাইতেছে। ওই 1 লক্ষ টাকা ও আমি এর দিতাম, কিন্তু ভাইয়া মূলত তো আমি এখন রাস্তার ভিখারি, আমার কিছুই নাই, অবশিষ্ট শুধু দেহটা, আর কিছু নাই। তো এ আমারে কয় তুই সুনামগঞ্জ যায়, আগে হুমকি দামকি দিছে, আমি যাইতাম না। আমার আম্মু খুব ভালো মানুষ, বুঝছেন, খুব সোজা মানুষ। আচ্ছা, আইন কি বলে আর কি? কোর্ট আপনার থানা থেকে কি বলেছে? থানা কোর্ট থেকে কি বলেছে? আমি কুটে যাই নাই, আমি কুটে যাই নাই, সুনামগঞ্জ কুটে গেছিলাম, আমার মামলা নাই নাই কেন না? নাই নাই, ওই যে কুটের ভিতরে এরার লোক, কুটেও গেছি, থানায়ও গেছি। মূলত আপনার গত মাসে যখন আমি ডিভোর্স দেই, ডিভোর্সের পেপারের হাতে পৌঁছানোর পরে